বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা কিনা সাধারণ মানুষ তো দূরের কথা, বেশিরভাগ ডাক্তারবাবুরাও মনে করে থাকেন আমাদের শরীরে বেশি বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হওয়ার জন্যই আমাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের রোগ হয়ে থাকে। এটি একটি ভুল ধারণা, মিথ্যা ধারণা। আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের রোগ নিয়ে। এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের রোগ নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব অ্যাসিডিটি কি, আমাদের শরীরে কিভাবে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। তারপর আমি আলোচনা করব কি কি কারণে আমাদের এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব এই সমস্যা থেকে কিভাবে আমরা বাঁচব। আমাদের অনেকেরই খাবার দাবার খাওয়ার পরে বুকের মাঝখানটাতে জ্বালা পোড়া করে। এই রোগটাকে আমরা অনেক ধরনের নাম দেই। অনেকে বলে থাকে গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি, হার্ট বার্ন, অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি। তবে ডাক্তারি ভাষায় এই রোগটির নাম গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, সংক্ষেপে বলা হয়ে থাকে GERD। বুক জ্বালা পোড়ার সাথে সাথে মুখের টকটক লাগতে পারে, পেট ব্যথা লাগতে পারে, বমি বমি হতে পারে, বারবার ঢেকুর আসতে পারে, আবার কারো কারো বারে বারে কাশি, হেঁচকি হয়, শ্বাসে দুর্গন্ধ হয়। কেন এই সমস্যাটা হয়? আমরা যখন কিছু খাই তখন সেই খাবার পাকস্থলীতে যায়। পাকস্থলী কিছু অ্যাসিড আর কিছু এনজাইম তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড মিশ্রিত খাবার স্বাভাবিকভাবে নিচের দিকে নামতে থাকে। তবে যদি অ্যাসিড মিশ্রিত খাবার নিচের দিকে না নেমে গলার দিকে, উপরের দিকে উঠে আসে, তখন আমরা বুকে জ্বালা পোড়া অনুভব করি। এখন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন, পাকস্থলীর অ্যাসিড কেন নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে আসে? এই সমস্যাটিকে বুঝতে গেলে আপনাদের খাদ্যনালী এবং পাকস্থলী সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। আমরা যখন কোনো খাদ্য খাবার খাই তা খাদ্যনালী দিয়ে আমাদের পাকস্থলীতে চলে আসে। পাকস্থলীতে বিভিন্ন এনজাইম এবং অ্যাসিড মিশ্রিত হয় আমাদের খাদ্যকে ভাঙার জন্য। আমাদের খাদ্য খাবার খাওয়ার পরে আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মুখে যে ভালভটি থাকে, যেটিকে আমরা বলে থাকি কার্ডিয়াক স্ফিংটার, এটি একটি স্কোয়ার মাসল স্ফিংটার। স্টমাক ভর্তি হয়ে গেলে এই স্ফিংটারটি রবারের ব্যান্ডের মতন খাদ্যনালী এবং পাকস্থলীর মুখটি বন্ধ করে দেয়, যাতে করে অ্যাসিড মিশ্রিত খাদ্যের উপর দিকে উঠতে না পারে। এটি হচ্ছে একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অ্যাসিড মিশ্রিত খাদ্য খাবার কেন উপরের দিকে উঠে আসছে? কেন কার্ডিয়াক স্ফিংটারটি পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে আংশিক বন্ধ হচ্ছে? এ সম্পর্কে বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে। বর্তমানে বিশ্বের বেশ কিছু গবেষণায় দেখা গেছে, যদি আমাদের পাকস্থলীর পিএইচ লেভেল কমে যায়, অর্থাৎ অ্যাসিডিটি কমে যায়, তাহলে কার্ডিয়াক স্ফিংটারটি পুরোপুরি বন্ধ হয় না। কার্ডিয়াক স্ফিংটারের সাথে স্টমাকের পিএইচ বা অ্যাসিডিটির সরাসরি সম্পর্ক রয়েছে। এই কথাটি আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। এখন আপনারা বলতে পারেন,
অ্যাসিডিটি রোগীদের, গ্যাস্ট্রিকের রোগীদের স্টমাকের তো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্যই তো আমাদের মুখ টকটক হয়ে যায়, গলা বুক জ্বালা করে, টক টক ঢেকুর উঠে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম লক্ষণ দেখা দেয়। এটা স্টমাকের অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য হচ্ছে না, এটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার ঢিলা হয়ে স্টমাকের অ্যাসিড উপরে উঠে আসছে বলে। যখন অ্যাসিড মিশ্রিত খাদ্য আমাদের স্টমাকে থাকবে তখন কোনো সিমটম দেখা দেয় না। যখন স্টমাক থেকে উপরের দিকে উঠে আসে তখন এই ধরনের লক্ষণ দেখা দেয়। আসল কথাটা হলো পাকস্থলীর অ্যাসিডিটি কমে যাওয়ার জন্য আমাদের গ্যাস্ট্রিকের রোগ হয়ে থাকে। আমি এই কথাটি আবার রিপিট করছি, পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে যাওয়ার জন্যই আমাদের অম্বলের গ্যাস্ট্রিকের রোগ হয়ে থাকে। এছাড়া আরো কিছু উত্তেজক কারণ রয়েছে যা এই ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন বিশেষ কিছু খাবার, অনেকের অধিক মশলা দেওয়া খাদ্য খাবার খেলেও এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে বা বাড়িয়ে দিতে পারে। আবার অনেকের কফি খেলেও এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। যারা নিয়মিত মদ্যপান, ধূমপান করেন তাদের এই ধরনের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের স্বাভাবিক থেকে ওজন বেশি তাদের এই ধরনের সমস্যা হওয়ার প্রবণতা বাড়ে। যাদের হায়াটাস হার্নিয়া আছে, যাদের পাকস্থলীর কিছু অংশ বুকের উপরে চলে আসে, সেসব ক্ষেত্রেও বুক জ্বালাপোড়া করার সমস্যা দেখা দেয়। আবার নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো এই ধরনের সমস্যা তৈরি করতে পারে, যেমন অ্যাসপিরিন, কিছু ইবুপ্রোফেন, কিছু ব্যথানাশক ওষুধপত্র, যা খেলে আমাদের এই অ্যাসিডের সমস্যা বেড়ে যায়। যারা নানান ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন, যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, নিদ্রাহীনতা ইত্যাদি, তাদেরও এই ধরনের সমস্যা হওয়ার প্রবণতা বাড়ে। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, কি করে, কিভাবে, কোন পদ্ধতিতে বাঁচতে পারবো এই সমস্যা থেকে? এই সমস্যাটির মূল কারণ আমাদের স্টমাকে অ্যাসিড সিক্রেশনের পরিমাণ কমে যাওয়া। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা আমরা সেইভাবে সাজাবো যাতে আমাদের স্টমাকে অ্যাসিডের পরিমাণ বাড়ে। আপনারা 3 বেলায় খাওয়ার আগে 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার 250 ml জলের সঙ্গে মিশিয়ে খাবেন। যদি আপনাদের আলসারের মতন কোনো সমস্যা না থাকে, আলসার থাকলে অবশ্যই আপনারা এই খাওয়া থেকে বিরত থাকবেন। আবার খাওয়ার 2 ঘন্টা পরে চায়ের চামচের 1 চামচ বেকিং সোডা 250 ml জলের সঙ্গে মিশিয়ে খাবেন। তবে কোনোভাবে খাওয়ার 2 ঘন্টা আগে খাবেন না, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা প্রতিদিন খাওয়ার পাতে লেবুকে অবশ্যই রাখবেন। খাবারটি ভালো করে চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন। খাবার সাথে সাথে জল খাবেন না, প্রয়োজন হলে জল 1 ঘন্টা পরে খাবেন। দেখুন, এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস একটি লাইফস্টাইল ডিজিজ। অন্যান্য লাইফস্টাইল ডিজিজের মতো আপনাকে আপনার লাইফস্টাইল, আপনার জীবনশৈলী, আপনার খাদ্যাভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে। এই সঠিক লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে দিয়ে খুব সহজেই আমরা সুস্থভাবে, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন, কিছু শিখতে পারলেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর আপনাদের মধ্যে যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন,
ভালো থাকুন।